সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম আরেকটি এপিসোড নিয়ে। সেটি হচ্ছে জব কোশ্চেন অ্যানালাইসিস। আজকে আমাদের বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আপনাদেরকে আমি দেখাবো সবচেয়ে 10টি মজার প্রশ্ন যা সবাই ভুল করে থাকে। তো চলুন শুরু করা যাক। এই এপিসোডে আমরা 10টি প্রশ্নের সবচেয়ে বেশি গুরুত্ব দেব, আর বোনাস হিসেবে পাবেন আপনি আরও 10টি প্রশ্নের সমাধান এবং সেটা ব্যাখ্যা বিশ্লেষণ সহ। সেই সাথে আমরা দেখাবো যে কোন প্রশ্নটি কত পার্সেন্ট কঠিন এবং আপনাদের জন্য সুবিধা হবে কিভাবে আপনি প্রিপারেশন নেবেন। তো আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ফর এ লং টাইম। এই প্রশ্নটি 92% কঠিন, অর্থাৎ মাত্র 8% স্টুডেন্ট এটাকে সহজভাবে। এইটা ভুল করা হয় কেন আমি এটা বলি, সেটা হচ্ছে যে আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু, আমরা জানি যে লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। সেক্ষেত্রে সবাই এখানে দাগিয়েছেন কিন্তু সিইং, কিন্তু সেন্টেন্সটি ভুল হবে। কারণ হচ্ছে আপনি যদি বিগত পরীক্ষার প্রশ্ন দেখে থাকেন তাহলে সেখানে লেখা আছে আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, অর্থাৎ আপনি যদি সি দেন তাহলে একটা অবজেক্ট লাগবে। আর একটা এসেছে সেটা আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, তাহলে যদি ফ্রম থাকে তাহলে তার আগে দিতে হবে হিয়ারিং, আর যদি সি থাকে তাহলে অবশ্যই অবজেক্ট বসাতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আমরা জানি না সেটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু এর মধ্যে যে টুটি আছে, এই টুটি কিন্তু প্রিপোজিশন টু। এই প্রিপোজিশনের পরে শুধুমাত্র আইএনজি হবে তা কিন্তু না, এটা ভুল ধারণা। আইএনজি যুক্ত হবে আমাদের 3টি জিনিস হতে পারে প্রিপোজিশনের পরে। 1 নাম্বার হচ্ছে নাউন, 2 নাম্বার হচ্ছে প্রোনাউন, 3 নাম্বার হচ্ছে জিরান্ড। তাহলে এখানে জিরান্ড হবে না এই কারণে যেহেতু এখানে অবজেক্ট নেই। তাহলে আমরা এখানে বসাবো সেটা হচ্ছে ইট, অর্থাৎ আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু ইট ফর এ লং টাইম। আমি ইহার জন্য অনেকদিন যাবৎ অপেক্ষা করে আছি। সেক্ষেত্রে আমাদের কিন্তু ইট আমাদের মাথায় ছিলই না যে ইট এখানে হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে প্রশ্ন, আই টুক এ ম্যাপ উইথ মি অ্যাজ আই ডিডন্ট ওয়ান্ট টু গেট লস্ট। তো গেট লস্ট এটা সহজ একটা বিষয়, কারণ আমরা জানি গেটের পরে ভিতরি হয় অনেক সময়। তো এইটা দুইটি অর্থ প্রকাশ করে, একটা হলো গেট লস্ট মানে দূর হও, আর একটা গেট লস্ট মানে হারিয়ে যাওয়া। সেক্ষেত্রে আমাদের এখানে সঠিক উত্তর লস্ট। নেক্সট প্রশ্ন, পেরিক্লিস ইজ সেইড ড্যাশ ইরেক্টেড দ্য পার্থেনন। বলা হয়ে থাকে যে পেরিক্লিস পার্থেনন যে মন্দির সেটি নির্মাণ করেছিলেন। ইরেক্ট মানে হচ্ছে নির্মাণ করা, অর্থাৎ বিল্ড আমরা ধরবো এখানে, যে ইরেক্ট মানে হচ্ছে বিল্ড। তো এটা অনেকেই ভুল করেছেন। যে এটা ভুল করার কারণ হচ্ছে আমরা অনেকেই জানি না যে এই প্রশ্নটি আসলে কি সংক্রান্ত। এটা কতটা কঠিন এটা দেখলেই বোঝা যায় যে এটি যে টপিকের প্রশ্ন সেটা হচ্ছে ভার্ব, অবশ্যই ভার্ব রিলেটেড, কিন্তু এটি পারফেক্ট ইনফিনিটিভ রিলেটেড। অর্থাৎ আপনি যদি পারফেক্ট ইনফিনিটিভ সম্পর্কে জানেন তাহলে আপনি এটা উত্তর দিতে পারবেন, আর যদি পারফেক্ট ইনফিনিটিভ সম্পর্কে আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি এটা ভুল করবেন। তাহলে পেরিক্লিস ইজ সেইড, এখানে দেখেন আমাদের কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের এখানে কিন্তু প্যাসিভ, তা এবং তারপরে আমাদের দিতে হবে কি, যেহেতু আগে নির্মাণ করেছে তাহলে হবে টু হ্যাভ ইরেক্টেড। কেন? কারণ আপনার এই প্রশ্নটি আগে পরীক্ষায় এসেছিল যে পার্থেনন ইজ সেইড টু হ্যাভ বিন ইরেক্টেড। এটা হওয়ার কারণ হলো যে এই যে ইরেক্ট ভার্বটা আছে, ইরেক্ট মানে হচ্ছে নির্মাণ করা, তাহলে নির্মাণ করেছে কে? তাহলে নির্মাণ করেছে কিন্তু পেরিক্লিস, অর্থাৎ সাবজেক্ট। এই ইরেক্ট ভার্বের এজেন্ট বা সাবজেক্ট কিন্তু আমাদের এজেন্ট কিন্তু যে করেছে সে সামনে বিদ্যমান। এই জন্য এখানে আমাদের পারফেক্ট ইনফিনিটিভ অ্যাক্টিভ ইউজ করতে হবে। তাহলে এখানে টু হ্যাভ ইরেক্টেড দিলে আমাদের হবে। কিন্তু মূল প্রশ্ন ছিল দি পার্থেনন ইজ সেইড টু হ্যাভ বিন ইরেক্টেড, সেটা পেসিভ, অর্থাৎ পারফেক্ট ইনফিনিটিভ পেসিভ হয়েছে, কারণ তখন পার্থেননটা সামনে ছিল, আর পার্থেনন তো নিজে তৈরি হয় না, সেটাকে পেসিভ করতে হবে। তাহলে যারা আপনারা পারফেক্ট ইনফিনিটিভ সম্পর্কে আপনাদের ধারণা নেই তারা অবশ্যই এই পারফেক্ট ইনফিনিটিভ সম্পর্কে ধারণা নেবেন, আর আমরা সামনে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। তো এরপর হ্যারি ইজ অন দ্য ফোন, দিস ইজ ভেরি ইজি। হ্যারি ফোনের মধ্যে আছে, সে ফোনের কথা বলছে, তাহলে হু ইজ হি টকিং টু, এটা যে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে তাতে এটা কনটেক্সট থেকেই বোঝা যাচ্ছে। তাহলে ইজ হি টকিং টু, এটাতে আমাদের সমস্যা নেই।
এরপর বিসাইড শব্দটি এখানে কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, সেক্ষেত্রে এখানে কিন্তু বিসাইড যেহেতু প্রিপোজিশন, এরপরে আমাদের আইএনজি যুক্ত হবে। নাম্বার 6, দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট কোয়েশ্চেন, এবং এর ডিফিকাল্টি লেভেল হচ্ছে 90%, অর্থাৎ 90% কঠিন। তো কেন কঠিন হলো? কারণ আমরা জানি যে হ্যাভ ইউ ইভার বিন, এই যদি থাকে, যেমন তুমি কি কখনো ঢাকা গিয়েছো, হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা, তাহলে খেয়াল রাখবেন যে বিন, এই ইভার বিন টু কখন হবে, যদি টু এর পরে যদি নাউন থাকে, কোনো একটা নাউন থাকে, ঢাকা, চিটাগাং, নিউ ইয়র্ক, লন্ডন, এগুলো। আর যদি নাউন না থাকে, অ্যাব্রোড যদি থাকে, অ্যাব্রোড মনে রাখতে হবে এটি একটি অ্যাডভার্ব। আর ব্রিটিশ ইংলিশের নিয়মে হচ্ছে যে আপনার এই প্রিপোজিশনটা ভার্ব এবং অ্যাডভার্বের মাঝে কখনো প্রিপোজিশন বসে না। সেক্ষেত্রে যতগুলো সামনে এখানে টু অ্যাব্রোড আছে, এই সবগুলো ভুল। তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে হ্যাভ ইউ ইভার ভিজিটেড অ্যাব্রোড, কারণ ভিজিট ভার্বের পরে এখানে সরাসরি কি হয়েছে, অ্যাডভার্ব বসছে। তাহলে রুলটা আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যে ইংরেজিতে, স্পেশালি ব্রিটিশ ইংরেজিতে, মূল ভার্ব এবং সিঙ্গেল অ্যাডভার্বের মাঝে কখনো প্রিপোজিশন বসবে না। তবে নাউন হলে প্রিপোজিশন বসে, কারণ এখানে হ্যাভ ইউ ইভার বিন টু, এখানে টু ঢাকা হতে পারে, কিন্তু টু অ্যাব্রোড হবে না। আর হ্যাভ ইউ ইভার গান টু অ্যাব্রোড, এটা হয় না, কারণ এটা তো এমনিতেই টু হবে না। আর আরেকটা বিষয় হলো, আপনারা জানেন যে হ্যাভ ইউ ইভার গান টু ঢাকা আর হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা, এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। অর্থাৎ কেউ যদি কোনো জায়গায় গিয়ে সেখানেই থাকে, তাহলে আমরা গান ইউজ করি, আর যদি সেখান থেকে এসে ফিরে এসে থাকে, তাহলে সেটা প্রকাশ করার জন্য আমরা বিন ব্যবহার করি। এরপরে 7 নম্বর প্রশ্নের ডিফিকাল্টি লেভেল, অর্থাৎ কঠিন, এটা হলো 60%। আই এম ভেরি সিক বাট আই হ্যাভ বিন ফিলিং বেটার সিন্স আই ড্যাশ দ্য ডক্টর। তো এখানে আমরা সিন্সের একটা নিয়ম জানি, সেটা হলো সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। কিন্তু এই নিয়মটার সাথে আরেকটা যুক্ত করুন, যে সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্টের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে। সেক্ষেত্রে সিন্সের পর, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সিন্সের পর যদি সাবজেক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পাস্ট টেন্স বসাতে হবে। তাহলে এখানে হবে ভিজিটেড। I was very sick but I have been feeling better since I visited the doctor. An intensive search was conducted by the detective to locate those criminals who dash. এটা সহজ প্রশ্ন, অর্থাৎ কিছু ক্রিমিনাল আগে পালিয়েছে, তারপর তাদেরকে সার্চ করা হচ্ছে। তাহলে অতীতে কোনো একটা কাজ তার আগে যদি হয়ে থাকে, একটা কাজের আগে, যেহেতু ক্রিমিনাল আগে পালিয়েছে, সার্চ করার আগে পালিয়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদেরকে দিতে হবে হ্যাড এসকেপড। বাই দেন, বাই দিস টাইম, বাই নেক্সট, এগুলো আমরা জানি এটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে বাই দেন আই উইল হ্যাভ পাসড মাই ড্রাইভিং টেস্ট, আই হোপ। My husband I went to Montreal last May and dash we did. এটা সিকোয়েন্স অফ টেন্স, এখানে যদি পাস্ট টেন্স হয় তাহলে এখানেও পাস্ট টেন্স হবে, তাহলে এখানে হবে 8। এরপর আসেন হাউ মেনি এগস হ্যাভ ইউর হেন্স। আমরা জানি যে ডিম পাড়ার ইংরেজি হচ্ছে লে মানে ডিম পাড়া, লেইড। তাহলে এখানে হবে হচ্ছে লেইড। তোমার মুরগি কয়টি ডিম পেড়েছে এই মাসে, দিস মান্থ। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে এমন একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন যেটা ডিফিকাল্টি লেভেল হচ্ছে 75%, এবং এখানে আমরা দেখি যে আই এম সরি ড্যাশ ইউ লাস্ট নাইট। অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে লাস্ট নাইট আছে, তাহলে তো এখানে পাস্ট হওয়ার কথা, কিন্তু এখানে পাস্ট একটাই দেওয়া আছে, সেটা হলো ডিস্টার্বড। কিন্তু এটা যদি দেন তাহলে কিন্তু আপনি শেষ। কারণ হচ্ছে এখানে দেখুন আই এম সরি, এখানে আই এম সরি, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সে কিন্তু এখানে আর মূল ভাব ব্যবহার করার সুযোগ নাই। তাহলে এই বিষয়টি কোন টপিক রিলেটেড বুঝতে হবে আপনাকে। এটা হচ্ছে আপনাকে যেটা আগে বলেছিলাম যে পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভের গঠন কি? টু হ্যাভ প্লাস V3। তো আমি দুঃখিত, কারণ আপনাকে গত রাতে আমি কি করেছি, ডিস্টার্ব করেছি। এখানে কিন্তু আপনার দেখতে হবে যে আপনি যদি কাউকে ডিস্টার্ব করতে চান, কিছু বলার আগে আমরা বলি যে আই এম সরি টু ডিস্টার্ব ইউ, এটা বলতে হবে তাকে ডিস্টার্ব করার আগে।
আর যখন আপনি তাকে ডিস্টার্ব করে ফেললেন, অর্থাৎ আপনার তাকে কষ্ট দিলেন, দেওয়ার পরে যখন চলে যাবেন, চলে যাওয়ার সময় আপনাকে বলতে হবে আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার। এই ব্যাপারে আমরা আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এইটি খুবই ইন্টারেস্টিং। আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ লাস্ট নাইট, এটা মনে রাখবেন। নেক্সট কোয়েশ্চেন একই বিষয়ের সাথে রিলেটেড এবং এটার ডিফিকাল্টি লেভেল বা এটা কঠিন হচ্ছে 70%। এবং এখানে দেখেন যে আই এম শিওর আই লকড দ্য ডোর, আই ক্লিয়ারলি রিমেম্বার, একই জিনিস, অর্থাৎ আমার মনে আছে যে আমি দরজাটা বন্ধ করেছি। তাহলে সেক্ষেত্রে এখানে আই হলো সাবজেক্ট, ক্লিয়ারলি অ্যাডভার্ব এবং রিমেম্বার মূল ভার্ব। মূল ভার্বের পরে যদি আপনার এখানে ইনফিনিটিভ আসে, যেহেতু এটা আগে হয়ে গেছে ঘটনাটা, তাহলে টু হ্যাভ লকড এটাও হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার। এবং এই পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার যদি আপনি না জানেন তাহলে এই ধরনের প্রশ্ন ভুল হতেই থাকবে। তো আমরা পরবর্তীতে এটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। পরের প্রশ্ন, জ্যান ইজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার, হার মাদার টেলস মি দ্যাট শি, এখানে আমরা আগেই এটা জেনে গেছি, সেটা হলে যে সিন্স যদি পরে পাস্ট হয়, সিন্স এর পরে পাস্ট যদি হয়, তাহলে সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। তাহলে সেক্ষেত্রে শি এখানে হ্যাজ বিন সিঙ্গিং, এটা রুল আপনারা ভালো করে মনে রাখবেন। আমরা শুধুমাত্র নির্দিষ্ট কিছু রুল মুখস্থ করি, কিন্তু আসলে বিকল্প আর কি হতে পারে সেটা না জানা থাকার কারণে কিন্তু এই ভুলগুলো হচ্ছে। এই প্রশ্নে দেখুন যে নাম্বার 15, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমরা জানি যে অনেকগুলো বিষয় আছে তারপরে আইএনজি যুক্ত হয়, কিন্তু এই বিষয়টির পরে যে আইএনজি যুক্ত হয় এটা অনেকেই জানেন না। কারণ হচ্ছে স্পেন্ড টাইম, স্পেন্ড মানি অ্যান্ড টাইম, এই দুটো যদি থাকে তাহলে কিন্তু স্পেন্ড মানি এবং টাইম এটা যদি থাকে ভার্বের সাথে, তাহলে তারপর অবশ্যই আইএনজি হবে। কিন্তু এই প্রশ্ন এখানে প্রযোজ্য নয়, কারণ অলরেডি সবগুলোতে আইএনজি মোটামুটি দেওয়াই আছে। তাহলে আপনাকে এটা আমি প্রসঙ্গ ক্রমে বললাম যে স্পেন্ড আওয়ার্স এবং স্পেন্ড টাইম এবং মানি এগুলো যদি আসে তাহলে মনে রাখবেন এটা নতুন রুল, এরপরে অবশ্যই আইএনজি হবে। তাহলে ইন্টারনেট আমরা কি করি? ইন্টারনেট সাধারণত আমরা ব্রাউজিং করি, কিন্তু ব্রাউজিং কিন্তু এখানে নাই। তাহলে অনেকেই আমরা জানি না যে ইন্টারনেট সার্ফ করা হয়। তাহলে আমার মুখস্থ ইংরেজি বিদ্যা দিয়ে কিন্তু বেশিক্ষণ বা রুল দিয়ে বেশি হবে না। তাহলে এখানে অবশ্যই আমাদেরকে কলোকেশন জানতে হবে যে কোন ভার্বের সাথে কোন নাউন বা জিরান বা বসে, শব্দ বসে সেটা। তাহলে স্পেন্ড আর সার্ফিং দ্য ইন্টারনেট। এই প্রশ্নটি কঠিন, অর্থাৎ ডিফিকাল্টি লেভেল হচ্ছে 80%। আপনি বুঝতেই পারছেন কতটা কঠিন হয়ে গেছে এই প্রশ্নটি। অথচ এই প্রশ্নটি আমরা সবাই জানি, দি টিচার ফেইল টু মেক দ্য স্টুডেন্টস, মেক যদি থাকে তাহলে এরপরে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ হয়। তাহলে সেক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ আমরা বেশিরভাগ স্টুডেন্ট এখানে দাগাবে হচ্ছে লিসেন, কিন্তু লিসেন হবে ভুল। কারণ হচ্ছে লিসেন যখন আসবে তারপরে যদি অবজেক্ট আসে তাহলে অবশ্যই এখানে একটা প্রিপোজিশন অর্থাৎ লিসেন টু বসাতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা সবাই এটা দাগায় থেকে যে লিসেন, কারণ আমার এটা মুখস্থ। তাহলে মুখস্থ প্রশ্ন কিন্তু যখন আপনি দাগাবেন তখন অবশ্যই সতর্ক হতে হবে যে আগের প্রশ্ন পরের প্রশ্নের সাথে মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তাহলে এখানে টু নেই, কিন্তু খেয়াল করেন এখানে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এই হিম যেহেতু আছে, হিম এটা প্রোনাউন, তাহলে এখানে এমন একটা ভার্ব বসাতে হবে যেই ভার্বের পরে সরাসরি অবজেক্ট বসে। তাহলে বেয়ার ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু ছাড়া মূল ভার্ব হবে, সেটা আমরা শিওর। তাহলে এখানে একটাই পসিবিলিটি আছে, সেটা হচ্ছে ফলো। তার মানে হলো দি টিচার ফেইল টু মেক দ্য স্টুডেন্টস ফলো হিম, অর্থাৎ টিচার ছাত্রদেরকে তাকে অনুসরণ করতে বা তাকে ফলো করতে ব্যর্থ হলেন। তাহলে এখানে কিন্তু আমাদের অর্থ ঠিক আছে, কিন্তু শুধু একটা জিনিস নেই, টু নেই। তাই টু না থাকার কারণে কিন্তু এখানে লিসেন হবে না। তাহলে ফলো, যে কথাটা আমি বারবার বলে আসছি যে আপনাদের রুলের চাইতে ইংরেজি বুঝতে হবে, এবং বাংলাদেশ ইন্ডিয়ার বইয়ের চাইতে আপনাকে অক্সফোর্ড ক্যামব্রিজে যে বইগুলো আছে সেগুলো ফলো করতে হবে। তাহলে আপনি ইংরেজিতে ভালো করবেন, অর্থাৎ আপনাকে ইংরেজি বুঝতে হবে, শুধু মুখস্থ করলে ইংরেজি বেশি ভালো করা যাবে না। এরপরের প্রশ্ন দেখুন। এই প্রশ্নে আমাদের ডিফিকাল্টি লেভেল হচ্ছে 60%, অর্থাৎ এটাও মোটামুটি কঠিন, যদিও প্রশ্নটি আগের পরীক্ষায় এসেছিল এবং অনেকের মুখস্থ বিদ্যা দিয়ে আমরা এটা দাগাই। দেখেন, দি ব্রিজ ড্যাশ রিসেন্টলি, হ্যাঁ রিসেন্টলি দেখার সাথে সাথে অনেকের মনে হয়েছে বাহ
এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে হয় হ্যাজ কনস্ট্রাক্টেড হবে, না হয় হ্যাজ বিন কনস্ট্রাক্টেড হবে। অথবা হয়তো আপনি চিন্তা করতেছেন যে যেহেতু ব্রিজ আপনা আপনি তৈরি হয় না, তাহলে সেক্ষেত্রে আপনার হ্যাজ বিন কনস্ট্রাক্টেড। যদি আপনি এই উত্তর দাগান তাহলে আপনার 0.5 মার্ক কাটা যাবে, আর আপনার তো লেভেল ডাউন হবে। সেটা বুঝতে পারছেন। এখন আপনাকে বুঝতে হবে কেন এটা হলো। কারণ হচ্ছে দি ব্রিজ ড্যাশ রিসেন্টলি ফর দ্য রেল রোড, এই পুরোটাই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, এবং হ্যাজ বিন ফাউন্ড ফল্টি এটা হচ্ছে প্রেডিকেট। কিন্তু আমরা প্রথমেই বুঝতে ভুল করেছি যে এটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা জানি সিম্পল সেন্টেন্সে মাত্র একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে আপনি ব্রিজের পরে যদি এখানে হ্যাজ বিন কনস্ট্রাক্টেড দেন, তাহলে দ্য ব্রিজ হ্যাজ বিন কনস্ট্রাক্টেড রিসেন্টলি ফর রেইলরোড হ্যাজ বিন ফাউন্ড ফল্টি। তার মানে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে আপনার দুইটা ফাইনাইট ভার্ব আসছে। সেক্ষেত্রে প্রশ্নটি একদম ভুল হয়ে যাবে, সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না, কারণ পরীক্ষার হলে আলাদা একটা টেনশন থাকে। তাহলে এই প্রশ্নটি কি রিলেটেড, এখন সেটা যদি আপনি ধরতে না পারেন তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কারণ রিসেন্টলি দেখে আপনি বুঝে গেছেন যে জাস্ট নাও, রিসেন্টলি এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু বিষয়টি আদৌ সেরকম কিছু নয়। কারণ হচ্ছে এখানে এটা পুরো যেহেতু সাবজেক্ট, আর সাবজেক্টটা নাউন ফ্রেজের কাজ করে, এই রেইল রোড পর্যন্ত এখানে এটা সাবজেক্ট কি করে, নাউন ফ্রেজের কাজ করে। আর নাউন ফ্রেজের মধ্যে কখনো মূল ভার ফাইনাইট ভার বসে না। সেক্ষেত্রে দি ব্রিজ, কোন ব্রিজ, কনস্ট্রাক্টেড রিসেন্টলি ফর দ্য রেইল রোড, তাহলে এই ব্রিজের পোস্ট মডিফায়ার হয়েছে কনস্ট্রাক্টেড রিসেন্টলি ফর দ্য রেইল রোড, অর্থাৎ এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ হয়েছে। তো এইটা হলো পোস্ট মডিফায়ার। তো অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এই প্রশ্নটি মডিফায়ার রিলেটেড, এবং নাউন ফ্রেজ, সাবজেক্ট, এই বিষয়গুলো এখানে রিলেটেড আছে, এটা মুখস্থের কিছু নাই। সেক্ষেত্রে আপনি যদি মডিফায়ার না পড়ে থাকেন তাহলে অবশ্যই মডিফায়ার আপনাকে স্টাডি করতে হবে। মডিফায়ার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার কত প্রকার এবং কি কি মডিফায়ার হিসেবে আসতে পারে। তো আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো সামনে আমরা ভিডিও করার ইনশাল্লাহ চেষ্টা করব। তাহলে এখানে দি ব্রিজ কনস্ট্রাক্টেড, তো এখানে কিন্তু আপনার মনে রাখতে হবে এখানে কোনো টেন্স হবে না, কারণ হলো আমাদের অলরেডি এখানে মূল ভার্ব ডান পাশে আছে। এরপর 18 নাম্বার, এটা সোজা, উই লিভড ইন আঙ্কারা বাট উই ড্যাশ টু মেডসিন, যে আমরা এই মাত্র আমরা এখানে মুভ করেছি, তাহলে এখানে উই হ্যাভ জাস্ট মুভড, এটা জটিল কিছু না। 19 নম্বর প্রশ্ন, এটা যদিও সহজ ছিল কিন্তু আমাদের ডিফিকাল্টি লেভেল এসেছে 50%, অর্থাৎ আই ড্যাশ ফর IBM ফর 10 years ইন মে বলতে কিন্তু আগামীতে বোঝাচ্ছে, কিন্তু আমরা অনেকে বুঝেছি যে পাস্ট, আসলে না। তাহলে কোনো কোম্পানির জন্য 10 বছর ধরে কাজ করা হবে একটা নির্দিষ্ট সময় ভবিষ্যতে, সেক্ষেত্রে এটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। সেক্ষেত্রে আমাদের এখানে হবে যে আই উইল হ্যাভ ওয়ার্কড, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে number 20, this is actually the most difficult one, যদিও এখানে আমরা এই বিষয়টি নিয়ে গ্রুপে আলোচনা করেছি, যার কারণে আমাদের ডিফিকাল্টি লেভেল একটু কমে এসেছে, অর্থাৎ 65% দেখাচ্ছে ডিফিকাল্টি লেভেল। তো আমরা জানি যে জাস্ট নাও যদি থাকে, জাস্ট থাকে, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, কিন্তু আপনি এই জিনিসটা আসলে আমরা মুখস্থ করে বলেছি, কিন্তু আসলে আপনি যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন তাহলে দেখবেন যে এই সেন্টেন্সটা হুবহু দেয়া আছে, অর্থাৎ এই সেন্টেন্সটা হুবহু দেওয়া আছে, কিন্তু আপনার কাছে মনে হবে যে এই সেন্টেন্সটাই আসলে ইনকারেক্ট। কারণ আপনি জানেন যে আই স হার লাস্ট জাস্ট নাও, এটা তো আসলে হবে না, কারণ আমরা জানি জাস্ট নাও তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়। আর বাকিগুলোতে দেখেন আই হ্যাভ সিন জাস্ট হার নাও, এই জাস্টের পজিশনগত কারণে এটা ভুল হবে। এরপর আই ডিড স, ডিডের পরে তো আর স হবে না, এবং আই হ্যাভ সিন হার জাস্ট, এটাও হবে না। তো সেক্ষেত্রে জাস্টের পজিশনের কারণে হবে না। তাহলে এখানে আমরা জানি, স্পেশালি দিস ইজ আমেরিকান রুল, এবং এখানে আই স হার জাস্ট নাও, আপনি এটা অক্সফোর্ড ডিকশনারি দেখেন যে এই সেন্টেন্সটি হুবহু আছে। সো আমরা মোট 10টি প্রশ্ন দেখলাম যে এখানে মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে বোনাস হিসেবে আপনাকে 10টি দিলাম। তো এই প্রশ্নগুলো অবশ্যই আপনার, এবং যে নিয়মগুলো আমরা আলোচনা করলাম এগুলো খেয়াল করবেন, অবশ্যই আপনারা ইংরেজিতে ভালো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।